হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা ডিসকাস করব বাংলা সিনেমা এবং এই বাংলা সিনেমায় কালচারাল কানেক্ট, যেটা এখনকার সিনেমায় মিসিং। আমরা জানি জিদ্দা একটা রিসেন্টলি ইন্টারভিউ দিয়েছেন, সেখানে এই প্রসঙ্গগুলো উঠে এসছে। বা এটার জন্য কোনো ইন্টারভিউ বা কোনো প্রসঙ্গ উঠে আসার দরকার নেই, এটা খুবই অবভিয়াস যে বহু বছর ধরেই বাংলা সিনেমা বাংলা কালচারকে রিফ্লেক্ট করতে পারে না। তো এটা কেন হলো, তো সেটা নিয়েই আমরা ডিসকাস করব। তো দেখুন, বাংলা সিনেমার ইতিহাসটা খুবই পুরনো। 1918 সাল থেকে বিলবো মঙ্গল বলে একটা সিনেমা রিলিজ করেছিল, সেখান থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যাত্রা শুরু হচ্ছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় সব থেকে পুরনো ফিল্ম ইন্ডাস্ট্রি। সব থেকে পুরনো ফিল্ম ইন্ডাস্ট্রি মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি, দাদা সাহেব ফালকে রাজা হরিশ্চন্দ্র বানাচ্ছেন 1913 সালে, সেটা সব থেকে পুরনো। দ্বিতীয় সব থেকে পুরনো কিন্তু বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। তো 30s 40s-এও বাংলা সিনেমা কাজ হতো। সেই সময় বাংলা সিনেমা কিন্তু, বাংলা সিনেমা বলবো না, ভারতীয় সিনেমার কিন্তু পীঠস্থান ছিল কলকাতা। এবং 50s থেকে, মানে স্বাধীনতা পরবর্তী সময় থেকে 1950 সালে একটা সিনেমা আসছে, সিনেমাটার নাম হচ্ছে ছিন্নমূল। তো সেখান থেকে হচ্ছে বাংলা সিনেমার একটা স্বর্ণযুগ শুরু হচ্ছে, যেটা আর্লি 50s থেকে মিড 70s অবধি চলছে। আমরা জানি সেই সময় সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা এরা সিনেমা বানাচ্ছেন আর্ট ফিল্ম, যেটাকে আমরা বলি প্যারালাল ফিল্মে। এবং কমার্শিয়াল ফ্রন্টে অবশ্যই আছেন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় এরা। এবং সেই সময় যেটা হচ্ছে যে বাংলা সিনেমার একটা বুম ফেজ চলছে দুদিক দিয়েই, মানে কমার্শিয়ালিও আর্টিস্টিক্যালিও। একদিকে কমার্শিয়াল সিনেমা বাংলা দর্শকদের হোল্ড করে রাখতে পেরেছে, আর একদিকে আর্টিস্টিক্যালিও প্যারালাল সিনেমা, সেগুলো হয়তো হিউজ বক্স অফিস পাচ্ছে না, বাট সেগুলো অ্যাওয়ার্ড জিতে আনছে দেশ থেকে বা বিদেশ থেকে। তো এইভাবে চলছে। এবং সেই সময়কার বাংলা সিনেমার কন্টেন্ট কি হতো, কেন এই সময়টাকে বাংলার স্বর্ণযুগ বলা হয়। তো এই সময়টাকে বাংলা স্বর্ণযুগ বলার মেন কারণ কিন্তু এই সময় যে সিনেমাগুলো হতো সেগুলো হতো মূলত বাংলা সাহিত্য ভিত্তিক। বাংলা সাহিত্য, বাংলা বিশাল বড় একটা সাহিত্যের ভাণ্ডার আছে, সেখান থেকে কিন্তু কন্টেন্টগুলো উঠে আসতো। এবং এই যে কন্টেন্টগুলো, এগুলো কিন্তু ভীষণভাবে কালচারালি রুটেড ছিল। আপনারা যদি সেই সময়কার সিনেমা দেখেন, আর্ট এবং মানে কমার্শিয়াল সিনেমা দুটোই কিন্তু সেই সময়কার যে বাংলা, মানে ভাষা, বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল, সেখানকার মানুষের সুখ দুঃখ, জীবনের স্ট্রাগেল, ভালোবাসা, এই যে পার্টিশান হয়েছে সেই পোস্ট পার্টিশানের যে এফেক্টটা, এগুলো উঠে আসছে। সমাজ, রাজনীতি, মানুষের পছন্দ, রুচি, এইগুলো উঠে আসছে এবং সাহিত্য ভিত্তিক হচ্ছে। তো ভীষণভাবে কালচারালি রুটেড গল্প বলা হতো। এবং সেই জন্যে কিন্তু বাংলা সিনেমা ওই সময় যে হাইটা দেখতে পেয়েছিল, সেটা কিন্তু তার ধারে কাছেও আর কোনো জায়গায় যেতে পারেনি। সেই সময় কিন্তু বিদেশে, বিশেষ করে ভারতীয় সিনেমা বললে লোকে বাংলা সিনেমা বুঝতো, কারণ সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিংহ এদের সিনেমা বাইরে যেত, সেগুলোর একটা বাইরে খুবই সমাদৃত হতো। তো সেই সময় কিন্তু ভারতীয় সিনেমা বলতে বাইরের দেশের লোক কিন্তু বাংলা সিনেমা বুঝতো। এবং বাঙালি দর্শকও কিন্তু মানে পুরোপুরিভাবে বাংলা সিনেমাই দেখতেন। মানে সাউথের সিনেমার তো সেই সময় অ্যাক্সেসিবিলিটিই ছিল না। ইভেন হিন্দি সিনেমাও আসলেও কিন্তু এখানকার দর্শক হিন্দি সিনেমা কিন্তু একসেপ্ট করতেন না, তারা সেটাকে একটু নিচু চোখে দেখতেন। কারণ হিন্দি সিনেমায় 50s 60s-এ কী কন্টেন্ট ছিল, ওই লাভ স্টোরি, মেলোড্রামা, ওই গাছের চারিদিকে ঘুরে ঘুরে নাচছে, ফুলের বাগিচার মধ্যে নাচছে, মানে যেরকম হতো 50s 60s-এর হিন্দি সিনেমা, সেটাকে কিন্তু বাঙালির দর্শকরা নিচু চোখে দেখতো। সেই সময় ইন্টেলেকচুয়াল বাঙালি ক্লাস যেটা আছে, সেটাকে নিচু চোখে দেখতো। এবার বাঙালিদের মধ্যে এমনিতেই সুপিরিয়রিটি কমপ্লেক্স আছে, এবার সেই সময় বাংলা সিনেমাও সুপিরিয়রিটি কমপ্লেক্স হওয়ার মতনই ছিল। তো এখানে কিন্তু বাংলা সিনেমা, মানে আর্লি 70s অব্দি হিন্দি সিনেমা, বাংলায় কিন্তু চলতো না। তো এগুলো শেষটা কেন হলো, কেন বাংলা সিনেমা স্বর্ণযুগ আর্লি 70s-এর পর থেকে শেষ হয়ে গেল, এবং তারপরে যাই হোক তাম্রযুগ, লৌহযুগ, এখন অন্ধকার যুগে কেন এলাম আমরা। এবার দেখুন, প্রথমেই একটা জিনিস বলে দেওয়া হলো, বাংলা সিনেমার ডিক্লাইন। বাংলা সিনেমার আমি শুধু বলবো না, বাংলা পুরোপুরি কালচারের ডিক্লাইনের পেছনে কিন্তু মেনলি যেটা দায়ী সেটা হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তন। আমি এই ভিডিওটাতে বিস্তারিতভাবে এখানে ডিসকাস করব না, সেটা একটা আলাদা ভিডিও ডিসকাস করে ডিটেলসে অ্যানালিসিস করার জন্য। কিন্তু বাংলা সিনেমা বা বাংলা কালচারের ডিক্লাইনের পেছনে কিন্তু মেনলি সামাজিক এবং রাজনৈতিক কারণ দায়ী। লেট 60s থেকে একটা নকশাল ইনসার্জেন্সি শুরু হচ্ছে। 71-এ বাংলাদেশে যেখানে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ জেনোসাইড হচ্ছে, সেখান থেকে একটা ম্যাসিভ রকমের ইমিগ্রেশন আসছে। তারপরে যা হচ্ছে সবাই জানেন, হরতাল, স্ট্রাইক, হাঙ্গার স্ট্রাইক, এখানে দাঙ্গা হচ্ছে, ওখানে পুলিশ রেড করছে। 70s 80s-এ মানে ওয়েস্ট বেঙ্গল ওয়াজ, মানে যেটা কি বলে, একদম পুরোপুরি
মানে অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল, সবাই জানি আমরা, এবং সেটাই মেন কারণ। আমি ডিটেলসে গেলাম না, আমি কালচারেই ফোকাসটা রাখছি। তো এই কারণে কিন্তু আর্লি 70s থেকে অলরেডি এই সামাজিক এবং রাজনৈতিক কারণের জন্য একটা বিরাট সংখ্যক দর্শক কিন্তু সরে গেল। কারণ মানুষের জীবনে যদি ক্রাইসিস থাকে, সিনেমা মানুষ দেখবে কি করে? সিনেমা তো একটা রিক্রিয়েশনাল কাজ, তাই না? লোকের জীবনে যদি ক্রাইসিসটাই পূরণ না হয়, মানে যে বেসিক নেসেসিটিসগুলো আছে, তখন সিনেমাতে তো লোকে যাবে না। আর তারপরে এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে তো বিশাল রকমের দর্শক কিন্তু বাংলা সিনেমা হারিয়েছিল মূলত রাজনৈতিক কারণে, রাজনৈতিক এবং সামাজিক কারণে। এটাতে বাংলা সিনেমার কিছু করার ছিল না, কিন্তু আমরা এখানে মূলত কালচারটা নিয়ে আলোচনা করছি। তো আর্লি 70s থেকে বাংলা সিনেমার ডিক্লাইন হওয়ার মেন যে কারণগুলো ছিল, সেটার একটা ছিল হচ্ছে উত্তম কুমার। উত্তম কুমার লেট 60s-এ 1967-তে ছোটি সি মুলাকাত করেছিলেন। তারপরে তিনি একটা তার লাকটা হিন্দিতে ট্রাই করছেন, যেটা সাকসেসফুল হয়নি। এবার আর্লি 70s-এর পর থেকে আপনারা যদি উত্তম কুমারের মানে শেষ 5-6 বছর 7 বছরের সিনেমা দেখেন, তাহলে দেখবেন তার চেহারায় একটা পরিবর্তন আছে। তার যে নায়কোচিত চেহারাটা ছিল সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং তিনিও অনেক এক্সপেরিমেন্টাল রোল নেওয়া শুরু করেন। বিভিন্ন সিনেমাতে ভিলেনের রোল করেন, অনেক এক্সপেরিমেন্টাল রোল করা শুরু করে, যেগুলো যেগুলো অভিনয় পারফরমেন্স হিসাবে হয়তো খুবই ভালো, কিন্তু সেগুলো মানে বক্স অফিসে সেরকমভাবে ওয়ার্ক করছে না। এবার তার পাশাপাশি কী হচ্ছে, সৌমিত্র চট্টোপাধ্যায় তিনিও অ্যাজ আ হিরো এজ আউট করে যাচ্ছেন, এবং তার পরবর্তী ক্ষেত্রে তার পরের যারা হিরোরা আসছে, সমিত ভঞ্জ, তারপরে সন্তু চট্টোপাধ্যায়, সন্তু মুখোপাধ্যায়, সরি, দীপঙ্কর দে, তারা সেই হিসাবে হিরো হিসাবে এস্টাবলিশ করতে পারছেন না। এবার এর ফলে কি হচ্ছে, বাংলা সিনেমায় একটা যেটা বললাম, একটা সামাজিক এবং রাজনৈতিক কারণে বিরাট একটা দর্শক অলরেডি হারিয়ে ফেলছিল। তারপরে যেটা হচ্ছে, নতুন মানে স্টার আসছে না, পুরনো স্টার যারা এজ আউট করে যাচ্ছে। উত্তম কুমার যিনি ফেস ছিলেন অপারেশনের, যাকে দিয়ে মানুষ চিনত, তিনি কেরিয়ারের শেষের পর্যায়ে এসে এক্সপেরিমেন্টাল রোল করছেন। 1980 সালে তিনি মারা যাচ্ছেন। এক্ষেত্রে কি হওয়া শুরু হলো, এক্ষেত্রে যেটা শুরু হলো সেটা হচ্ছে বিনিয়োগ কমা শুরু হলো। কারণ কি, বাংলার অডিয়েন্স তো ক্রমশ ছোট হচ্ছে, বক্স অফিস ক্রমশ ছোট হচ্ছে। এতগুলো কথা বলার কারণটা আপনারা পরে বুঝতে পারবেন। তো এই বিনিয়োগ ছোট হওয়ার কারণে কি হলো, বিনিয়োগ কমে যাওয়ার কারণে বাংলা যে টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টগুলো করা দরকার সেগুলো বাংলা করতে পারলো না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আপনারা দেখবেন মিড 80s বা লেট 80s অব্দিও অনেক বাংলা সিনেমা হতো সাদা কালোতে। আপনি তাপস পালের বিভিন্ন সিনেমা দেখবেন, সাহেব টাহেব, বা প্রসেনজিতের প্রথম দিকের বিভিন্ন সিনেমা। তো 1987 1988 অব্দিও বাংলা সিনেমা কিন্তু সাদা কালো হতো, যেটা মানে হিন্দিতে তো লেট 60s-এর পরে হয়ও নি, তামিল তেলেগুতেও আপনি আর্লি 70s-এর পরে কোনো মানে সাদা কালোতে সিনেমা পাবেন না। আপনি রজনীকান্তের কোনো সিনেমা সাদা কালোতে পাবেন না, খুব হয়তো একটা দুটো একদম প্রথমে। কিন্তু বাংলায় কিন্তু লেট 80s অব্দি, 87 88 সাল অব্দি মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে শ্যুট হচ্ছে, কারণ বাজেট কম ছিল। বাংলায় সিনেমা স্কোপ আসছে 2000 সালে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2000 সালে বাংলায় সিনেমা স্কোপ আসছে। 1959 সালে সেটা এসেছিল বলিউডে, গুরুদাত এনেছিলেন কাগজকে ফুলের সময় 1959, সেটা 2000 সালে আসছে। তো এই টেকনিক্যালি যেহেতু বিনিয়োগ কম হতে শুরু করলো, ক্রমশ মার্কেট ছোট হচ্ছে, তার জন্য ইনভেস্টমেন্টটাও কমতে থাকছে, কারণ রিটার্নের চান্সটা কম। এই জন্য টেকনিক্যাল অ্যাডভান্সমেন্টসগুলো কিন্তু বাংলা সিনেমা করতে পারলো না। এবার সেখানে কি ঢুকে গেল, সেখানে ঢুকে গেল হিন্দি সিনেমা। একটা দর্শক তো যেটা বললামই, একটা সোশ্যাল কারণে একটা বিরাট দর্শক অলরেডি সরে গেছিলেন। এরপরে কন্টেন্ট খারাপ হওয়ার কারণে দর্শক আরও আস্তে আস্তে সরা শুরু করলেন। আর একটা দর্শক কি করলেন, তারা হিন্দি সিনেমার দিকে ঝুঁকলেন। কারণ কি, হিন্দি সিনেমাতে গ্লিটস আছে, গ্ল্যামার আছে, সেখানে বাইরের লোকেশন, প্রচুর প্রোডাকশন ভ্যালিউ, এগুলোর দিকে একটা বাংলা দর্শক কিন্তু সেদিকে ঢুকে গেলেন। এইবার আমি আসবো হচ্ছে আর্লি 90s থেকে বাংলা সিনেমা নিজের কালচারাল আইডেন্টিটিটা হারানো শুরু করলো। কেন? দেখুন, 80s-এও বাংলা সিনেমা কিন্তু রিমেক করতো না। 80s-এ বাংলার অবস্থা খুবই খারাপ ছিল, ওয়েস্ট বেঙ্গলের ফিল্ম ইন্ডাস্ট্রির 80s-এ অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু সেই সময় দাঁড়িয়েও বাংলা থেকে রিমেক হতো না। কিন্তু মানে বাংলার অনেক সিনেমা 80s-এ দাঁড়িয়েও রিমেক হয়েছে। শত্রু রিমেক হয়েছে, প্রতিঘাত বলে একটা সিনেমা আছে রিমেক হয়েছে, তো প্রতিকার বলে একটা সিনেমা আছে রিমেক হয়েছে। তো বিভিন্ন সিনেমা বাংলা থেকে রিমেক হয়েছে, বাংলা কিন্তু রিমেক করেনি। এবার আর্লি 90s-এ কি হচ্ছে, আর্লি 90s-এ কর্পোরেট প্রোডাকশন হাউসগুলো ঢুকছে, SVF বা মানে সুরিন্দর ফিল্মস বা SK। এবার এই প্রোডাকশন হাউসগুলোর মধ্যে মিল কোথায় বলুন তো? এগুলো একটাও বাঙালি প্রোডাকশন হাউস না, এরা বাংলার বাইরে থেকে বাংলায় ব্যবসা করতে এসছে। এবার এরা বাংলা সিনেমা কি করে বানাবে?
এদের তো বাংলার কালচারের আইডিয়াটা নেই, বাংলা মানুষের রুচি পছন্দ, সেখানকার ইতিহাস, সেখানে মানুষ কোনটা অ্যাকসেপ্ট করে না করে, এদের তো আইডিয়াটা নেই। আজকে যদি আপনাকে বলা হয় আপনি তামিলে বা তেলেগুতে গিয়ে একটা সিনেমা বানান, আপনার তো আইডিয়াই নেই আপনি কি করে বানাবেন। আপনার সেই মানুষ, সেখানকার মানুষ কি করে, মানে কি তাদের কালচার, কি তাদের ইতিহাস, কি তাদের রুচি পছন্দ আপনি তো জানেন না। আপনাকে তখন কি করতে হবে, আশেপাশে দেখে সিনেমা বানাতে হবে। ঠিক এক্স্যাক্টলি এটাই এই নতুন প্রোডাকশনগুলো, এই নন বেঙ্গলি প্রোডাকশন হাউসগুলো করা শুরু করলো। বাংলার অবস্থা তখন খুবই খারাপ, তখন তারা আশেপাশ থেকে দেখে দেখে সিনেমা বানানো শুরু করলো। প্রথমে হলো বাংলাদেশ থেকে, আপনি দেখবেন 90s-এ প্রচুর বাংলাদেশি অভিনেতা, ওই রাজ্জাক, তারপরে অঞ্জু ঘোষ, রোজিনা ফজিনা, এরা ইয়েতে এসে কাজ করেছেন, ওয়েস্ট বেঙ্গলের ফিল্মে এসে কাজ করেছেন। ওখানকার অনেক ডাইরেক্টর এখানে এসে কাজ করেছেন এবং ওখানকার প্রচুর সিনেমা, ওই বেদের মেয়ে, জ্যোৎস্না ফোসনা, বাবা কেন চাকর, এইগুলো ওয়েস্ট বেঙ্গলে রিমেক হয়েছে। তো এখান থেকে এরা শুরু হলো হচ্ছে রিমেকের যুগটা। কারণ কি, এই প্রডিউসাররা তো বাঙালি নয়, তাদের তো আইডিয়া নেই বাংলায় কি চলতে পারে, তারা যেটা চলছে সেটা দেখে সিনেমা বানাচ্ছে। এবার সেটা হলো প্রথমে, মানে 90s-টা গেলে হচ্ছে বাংলাদেশি সিনেমা থেকে, সেখানে আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা একটা বাংলাদেশি সিনেমা, মানে বাংলাদেশি ইন্সপায়ার্ড সিনেমা। মানে সে গ্রামের গল্প, গ্রাম কিন্তু আমাদের যখন একটা উত্তম কুমারের সিনেমাতে গ্রাম উঠে এসছে, সেইখানকার গ্রাম আর একটা বেদের মেয়ে জ্যোৎস্নায় যে গ্রামের যেভাবে দেখানো হয়েছে, গ্রামের মানুষদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা। দুটো দেখলেই বুঝতে পারবেন ওটা বাংলাদেশি কালচার। এই একটা কালচারাল ডিসকানেক্ট শুরু হলো। সেকেন্ড যেটা শুরু হলো সেটা হচ্ছে আর্লি 2000s থেকে। আবারও যেটা বললাম, যেহেতু এই প্রোডাকশন হাউসগুলোর, এই মেকারদের আইডিয়া নেই যে বাংলা সিনেমায়, মানে বাংলা মানুষদের রুচি বা পছন্দ কি, তো তারা দেখে দেখে সিনেমা বানাতো অন্যান্য জায়গায় কি চলছে। তারপরে তামিল তেলেগু রিমেক হওয়া শুরু হলো, তামিল মানে হিন্দি, তামিল তেলেগু আর্লি 2000s থেকে শুরু হলো। সেটা মোমেন্টারিলি একটা স্টেজের পরে গিয়ে 2008-09-তে গিয়ে ব্যবসাটা কিছুটা হলেও ফেরাতে পেরেছিল। 2008-09 থেকে 2013-14, যেটা আমরা খুব ফন্ডলি রিমেম্বার করি অ্যাজ আ গোল্ডেন এরা। কারণ সেই সময় বাংলা সিনেমার বাজেট বাড়ছে, একটা স্পেকট্যাকেল দিতে পারছে, দেবজিৎ তখন বড় সুপারস্টার, তাদের একটা আলাদা ক্রেজ। তো এগুলো দিয়ে দেখুন, স্পেকট্যাকেল দিয়ে একটা সার্টেন লিমিট অবধি আপনি দর্শককে অ্যাপিল করতে পারবেন যদি আপনার কালচারাল কানেক্ট না থাকে। 2008 থেকে তারপরের কয়েক বছর সাকসেসফুল হয়েছিল একটা স্পেকট্যাকেল দিয়ে, ওই সুপারস্টার নতুন নতুন আসছেন তাদের দিয়ে, গান, সেই সময় বাংলা সিনেমার বাজেট বেশি ছিল, তো সেই প্রোডাকশন ভ্যালুটা দিয়ে। কিন্তু সেটা একটা লেভেল অবধি। 13-14 পরে কি হলো, লোকে সেটাকে দূরে সরিয়ে দিল। কারণ কি, সেখানে কোনো কালচারাল কানেক্ট তারা পাচ্ছে না। একটা সাউথের সিনেমার আপনি যদি ফ্রেম টু ফ্রেম রিমেক করেন, যেটা আর কি হতো সেই সময়টায়, ইভেন তারপরেও হয়েছে 2014 পরেও, মানে আপনি যদি দেখেন রিমেক সিনেমা 2018-19-এও বেরিয়েছে। তো আপনি যখন সেই ফ্রেম টু ফ্রেম রিমেকটা করছেন, সেখানে তো কোনো কালচারাল কানেক্ট নেই, তাই না? ওখানকার কালচার আপনি এখানে কি করে রেলিভেন্ট হবে? এইখান থেকেই দর্শকরা সরে যাওয়া শুরু করলো। একটা লেভেল অবধি চলেছিল ওই স্পেকট্যাকেলটার জন্য, ওই সেই সময় বাংলা সিনেমার বাজেট বেশি অ্যান্ড অল দ্যাট, সুপারস্টার আসছে দেবজিৎ, কিন্তু লোকে তারপরে আর অ্যাকসেপ্ট করলো না। আর এখন কি হয়ে গেছে, এখন হয়তো রিমেক হয় না, কিন্তু এখন যেটা হয়ে গেছে, খুব ছোট একটা পরিধির মধ্যে গল্প বলা হয়, মানে ওই কলকাতা কেন্দ্রিক, সাউথ কলকাতা কেন্দ্রিক গল্প। এবার ওয়েস্ট বেঙ্গলটাতে দেখুন, একটা বিরাট বড় কালচার, সেখানকার মানে কালচারের বিভিন্ন দিক তো আপনাদের তুলে আনতে হবে। শুধুমাত্র যদি কলকাতা 7 লক্ষর গল্প বলেন, তাহলে লোকে কেন দেখবে? একটা পুরুলিয়ার গল্প, একটা দার্জিলিংয়ের গল্প, এত বড় আমাদের রাজ্য, এত মানুষ, প্রায় 10 কোটি মানুষ বাস করেন, শুধু কলকাতা দেখালে হবে? আমি শুটিং লোকেশন হিসেবে বলছি না, পুরুলিয়া তার একটা আলাদা কালচার আছে, একটা দার্জিলিং, একটা মালদা, নর্থ বেঙ্গল, এদিকে মেদিনীপুর, সাউথ 24 পরগনা, প্রত্যেকের তো একটা আলাদা কালচার আছে, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বাস করে। আপনি তাদের গল্প বলতে পারছেন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, রিসেন্টলি একটা সিনেমা ম্যামোটির কান্নুর স্কোয়াড বলে, মালয়ালাম সিনেমা। কান্নুর কিন্তু মানে কেরালার একটা জেলা, সেই জেলাটাকে সিনেমায় খুব বেশি রিপ্রেজেন্ট করা হয় না, সেই জেলার গল্পটা বলছে, কালচারাল কানেক্ট যেটা আমাদের নেই। এবার এখন কি হচ্ছে, যেহেতু 30 বছর ধরে কপি করে করে চলেছে, এবং এই যে নতুন যারা ফিল্ম মেকার এসছেন, তারা কিন্তু খুব ছোট একটা পরিসীমার মধ্যেই এসেছেন। মানে এই নয় যে একটা নর্থ বেঙ্গল থেকে একটা পরিচালক এসছে, এরা এসছে ওই কলকাতা 7 লক্ষ থেকেই, তারা এইটুকুই জানেন এবং তারা এই গল্পটুকুই শুধু বলতে পারে। বৃহত্তর বাংলার সাথে কিন্তু কানেক্ট নয়। কলকাতা মানে বাংলা নয়, বাংলার একটা ছোট্ট পার্ট হচ্ছে কলকাতা। ওয়েস্ট বেঙ্গল দেখায় হচ্ছে
মানে মানে বাংলা মানেই হচ্ছে কলকাতা, যেটা একদমই ভুল। তো এখান থেকে বাংলা সিনেমার কালচারাল কানেক্টটা হারিয়ে ফেললো। এবার আপনারা কোনোদিন ভেবে দেখেছেন যে এই যে এত খাজা গোয়েন্দা গল্প তৈরি হয়, এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, এদের লেগাসির পিন্ডি চটকে লোকে কেন দেখতে যায়? লোকে দেখতে যায় একটাই কারণে, কালচারাল কানেক্টটা পায়। যত খাজা সিনেমাই হোক, তারা জানে বাংলা গোয়েন্দা, বাঙালির গল্প, সেই কালচারাল কানেক্টটা আছে। যতই খাজা হোক, লোকে কিন্তু দেখতে যায়। লোকে নিজের কালচারের সিনেমা দেখতে যাবেই, এটাই নিয়ম, এটা এটা হিউম্যান ইনস্টিংক্ট। আপনি ওই স্পেকট্যাকেল দিয়ে, সুপারস্টারডাম দিয়ে, একটা প্রোডাকশন ভ্যালু দেখিয়ে, একটা বাইরের চাকচিক্য এনে হয়তো একটা লেভেল অবধি দর্শকের অ্যাকসেপ্টেন্স পেতে পারেন, যেটা মানে যেটা 2008-9 থেকে 13-14 অবধি হয়েছিল, যে কমার্শিয়াল গোল্ডেন এজ সর্ট অফ বলা হয়। কিন্তু সেটার বেশি কিন্তু আপনি পেতে পারবেন না। এবং এটার আরও একটা মেন কারণ, যে আমাদের টলিউডের যারা কর্তাধর্তা, মানে বড় বড় প্রোডাকশন হাউসগুলো 30 বছর ধরে, তারা প্রত্যেকে নন বেঙ্গলি, তাদের কোনো আইডিয়াই নেই বাংলার মানুষ কি অ্যাকসেপ্ট করেন বা না করেন। তারা দেখে দেখে বানান। আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা অন্য জায়গায় ওয়ার্ক করছে, আমরা এখানে সেটা করব। তো এই জন্যে কিন্তু বাংলা সিনেমার এখন কোনো কালচারাল কানেক্ট নেই। ওই জন্য লোকে পাত্তাও দেয় না, লোকে দেখতেও যায় না। লোকে দেখতে ঠিক সেটাতেই যায় যেখানে তারা কালচারাল কানেক্ট পায়, ওই গোয়েন্দাতে বা ওই ফ্যামিলি ড্রামাগুলোতে, যেগুলোর মধ্যে যেগুলো বাঙালি ব্যাপার স্যাপার তুলে আনে, মানে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতারা, এদের জাতীয় সিনেমা। তো এটাই কিন্তু কারণ। এবং কালচারাল রুটসে না ফিরলে কিন্তু কোনো দিন দর্শক অ্যাকসেপ্ট করবে না। আপনি তামিল, তেলেগুতে দেখে নিন। আমরা এখন বলি যে বাংলা সিনেমার দর্শক মানে বাংলা সিনেমার পাশে দাঁড়ায় না, বসে না, শোয় না, অনেক কিছু। এটা তামিল, তেলেগুতে হয়। আমরাও কিন্তু একটা সময় করতাম 50, 60, 70-এ। আপনি যারা বাড়িতে বয়স্ক দাদু দিদা আছে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন যে সেই সময় কিন্তু হিন্দি সিনেমা এখানে চলতো না, নিচু চোখে দেখা হতো, যেটা আমি প্রথমেই বললাম। তো কালচারাল কানেক্ট ছাড়া কিন্তু একটা সিনেমার কোনো অ্যাকসেপ্টেন্স নেই। আপনি স্পেকট্যাকেল দেখিয়ে, আপনি ঝাঁ চকচকে করে হয়তো একটা লেভেল অবধি অ্যাকসেপ্ট করাতে পারবেন, তারপরে কিন্তু হবে না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।